দর্শক আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সবাইকে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্র দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল। নির্বাচনের বাকি আর মাত্র একদিন, শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এবার নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে জানান প্রধান উপদেষ্টা। বলেন, এ যাবৎকালে যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। ভোটের ফল যাই হোক ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ভোটাধিকার কারো দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাব। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেন। ডক্টর ইউনূস বলেন, দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেনি তরুণ ও নারী ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আহ্বান জানান কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয়, সন্দেহ সৃষ্টি করেছিল তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দায়িত্বহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। এ সময় জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ কোনো একক দলের ইশতেহার নয়। গণভোট আগামী দিনের দেশের দিক নির্দেশনা নির্ধারণ করবে। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। সবাইকে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। লামিয়া তিথি। সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মাঠে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় চলছে যৌথ বাহিনীর মহড়া। দেশের নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সার্বিকভাবেই প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। এরই ধারাবাহিকতায় মাঠে নেমেছে বাহিনীর সদস্যরা। শুরু হয়েছে বিশেষ মহড়া, চলছে তল্লাশি। দিনের মধ্যভাগে সিলেটের মদন মোহন কলেজে ভোট কেন্দ্র পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে র্যাব। বলে সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তায় নজরদারি চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত ওরকম কোনো হুমকি, ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং তারা এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আশাবাদী। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অতীতের সব নির্বাচনের চেয়ে এবার বেশি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন বন্ধ হয় না। আমরা আশা করব যে সামনে হবে না।
ভোটারদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামের 16টি আসনে 40,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে নির্দেশনা অনুযায়ী 4 জন পুলিশ ও 13 জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও প্রিজাইডিং অফিসারের জন্য প্রথমবারের মতো 1 জন গানম্যান দায়িত্ব পালন করবেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লালমনিরহাটে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। 386টা টোটাল ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রকে আমরা গুরুত্ব বিবেচনায় আমরা 106টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরেছি। প্রকাশ্য ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হলে বসে থাকবে না আইন শৃঙ্খলা বাহিনী। নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এমন হুঁশিয়ারি দেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক। রাজশাহীতে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে শহরে বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা শহর ও ভোট কেন্দ্রগুলোতে টহল অব্যাহত রেখেছে। ফেনীর 3টি সংসদীয় আসনে ভোট শান্তিপূর্ণ করতে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। নির্বাচনের আইন শৃঙ্খলা এবং নির্বাচনী যে আচরণবিধি আছে সেগুলো প্রতিপালন হচ্ছে কিনা এবং কোনো রকম ব্যত্যয় থাকলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন। কুমিল্লায় মহড়া দিয়েছে সেনাবাহিনী। 11টি সংসদীয় আসনে ভোটের দিন সার্বিক নিরাপত্তা দিতে কাজ করবে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। অপপ্রচারের শঙ্কা রয়ে গেছে, তাই গুজব শঙ্কা উপেক্ষা করে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন হবে তার উপর নির্ভর করছে নির্বাচনের সফলতা। পাশাপাশি নিরাপদে নির্বিঘ্নে ভোটাররা যেন ভোট দিতে পারেন তার নিশ্চিতেও কাজ করছে নির্বাচন কমিশন। আর দায়িত্ব পালনে ম্যাজিস্ট্রেটদের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক। মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। 19 দিনের গণসংযোগে প্রাধান্য পেয়েছে নির্বাচনী ইশতেহার আর আসন ভিত্তিক বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটের আগ পর্যন্ত আর কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা, তাই সবাই এখন ব্যস্ত নির্বাচনী কৌশল নির্ধারণে। চলছে এজেন্ট ও সমর্থকদের সঙ্গে শলা পরামর্শ। প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতি যেন শুধু কথার ফুলঝুরি না হয়, বাস্তবায়ন হোক যতটা সম্ভব প্রত্যাশা ভোটারদের। নির্বাচনে ঢাকার প্রতি আসনে 7 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। বাড়তি চাপ না থাকলেও আইন অনুযায়ী নির্বাচন সম্পন্ন করাই বড় চ্যালেঞ্জ। প্রেশার তো দূরের কথা, এই বিষয়ে কেউ যে বলবে যে প্রেশার দেওয়ার কোনো কিছু তারা চেষ্টা করবে, এরকম কিছু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এদিকে প্রচারণা শেষ হলেও নতুন সংখ্যা দেখা দিয়েছে গুজব বা অপপ্রচারের। মন্তব্য ফ্যাক্ট চেকারদের। সামনে আসলেই শেয়ার করে দেয়, এটার থেকে আমি মনে করি যে আরো বেশি ছড়ায় যে মিস ইনফরমেশন জিনিসটা। এই বিষয়টাই আমার মনে হয় যে আগামী 2 দিন একটু সতর্ক থাকা উচিত আমাদের। সব জল্পনা পেছনে ফেলে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ব্যাপারে আশাবাদী ভোটাররা। গণভোটের ফলাফল একসাথে গণনা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রার্থীরা অনলাইনে প্রচারণা চালালে আচরণবিধি ভঙ্গ হবে না। বর্তমানে সুষ্ঠু নির্বাচনের সব লক্ষণ আছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রস্তুত থাকবে ইসি। এদিকে বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। নির্বাচনে নগদ টাকা ছড়ানো সহ কয়েকটি অভিযোগ জানায় তারা। এককভাবে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদেরকে কেউই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগ বিহীন নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তি প্রয়োগ করে যে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না, 5 আগস্টই তার প্রমাণ। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনীতি করি। কাজেই আমি মনে করি রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ।
সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে জনগণ মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষ নানা গুজব ছড়াতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে 11 দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথাই বলেন তিনি। নির্বাচনের একদিন আগে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও পরিকল্পনা ঠিক করতে বৈঠকে বসে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় অফিসে এই বৈঠকে যোগ দেন জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াত আমির। জানান, ভোট দিতে ঈদের আমেজ নিয়ে বাড়িতে ফিরছে মানুষ। কেউ পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ রুখে দেবে। কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদের, আপনারা ন্যায়নিষ্ঠভাবে, আপনারা নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা আপনাদের একটু কুমিল্লার সদরে নিয়ে যেতে চাই। সেখানে আমার সহকর্মী আখলাকুস সাফা রয়েছেন। তিনি নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন খবর সংগ্রহ করেছেন, তার সঙ্গে একটু কথা বলবো। সাফা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে আপনি সারাদিন কুমিল্লার কোথায় কোথায় ঘুরলেন, বিশেষ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি কেমন সেটি অবজার্ভ করলেন, এবং বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, আজকে তো কুমিল্লার বিভিন্ন জায়গায় সেনাবাহিনী মহড়া চালিয়েছে। তাহলে প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট নানা পক্ষ আর বিশেষ করে ভোটাররা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে কতটা আশাবাদী, কি মনে হচ্ছে আপনার? আপনাকে ধন্যবাদ। কতটা আশাবাদী এর উত্তরটা আমি এইভাবে বলবো যে স্টিল দে আর কনফিউজড। সেটা আসলে কেন কনফিউজড? তারা ভোট কাকে দিবেন সেটা নিয়ে কনফিউজড না, সেটা নিয়ে কনফিউজড না। তারা কনফিউজড হচ্ছে তারা নিরাপত্তার সাথে সঠিকভাবে তারা নিরাপদে ভোট দিয়ে বাড়িতে ফিরতে পারবেন কিনা, এটা নিয়ে কনফিউজড। আবার এটা নিয়ে এত ভয় পাওয়ারও কিছু নেই। বিষয়টা এরকম, যেমন হচ্ছে যে আপনি যদি আইন শৃঙ্খলা প্রস্তুতির কথা বলেন, আমি যদি শুধু একটি আসনকে আপনাকে যদি শুধু এক্সাম্পল হিসেবে আমি আপনাকে বলি, সারা দেশে 9.5 লাখের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিয়োজিত থাকবেন, 1 লাখের মতো সেনা সদস্যরা তারা নিয়োজিত থাকবেন। এই বিষয়গুলো মানুষকে আসলে কতটা আশ্বস্ত করতে পেরেছে, এখানেই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যেই জায়গায় ধরেন কুমিল্লায় এমনকি হেলিকপ্টার স্ট্যান্ড বাই রাখা হয়েছে কুমিল্লা 11 আসনের জন্য, কারণ যেখানে প্রতিদিন সংঘর্ষ হচ্ছে। এই সংঘর্ষগুলো কেন হচ্ছে? এই সংঘর্ষগুলো কি ভোটাররা করছেন? সাধারণ ভোটাররা করছেন না, তারা করছেন না, প্রার্থীর সমর্থকরা করছেন, প্রার্থীদের সমর্থকরা করছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকরা করছেন। কেন করছেন? পান থেকে চুন খসছে, তাদের ইগো হার্ট হচ্ছে এবং তারা সঙ্গে সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন। ছোট সংঘর্ষ, বড় সংঘর্ষ, এনি কাইন্ড অফ সংঘর্ষ, যেটা আসলে ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় বিষয়টা যেটা আমি আপনাকে বলে রাখি সেটি হচ্ছে, আমরা আগে থেকে এই বিষয়টা নিয়ে কনসার্ন ছিলাম এবং ভোটের মাঠে এসে আমি নিজে যেটা দেখছি সেটি হচ্ছে মব ভায়োলেন্সের একটি সংখ্যা। সেই সংখ্যাটা কেন আসছে? সেই সংখ্যাটা আসছে কারণ এই জন্য যে আপনি যদি হেভিওয়েট প্রার্থীদের কথা বলেন, প্রত্যেক আসনেই গড়ে, যেমন কুমিল্লা 11টি আসন, গড়ে আপনার 8 জন করে প্রার্থী আছেন, কোন আসনে 10 জন আছেন, কোন আসনে 7 জন আছেন, কোন আসনে 8 জন আছেন। তাদের সবারই কিন্তু একটা কনসার্ন, সেটি হচ্ছে তাদেরকে ভোট পাহারা দিতে হবে। এখন আপনি ধরুন, এখন যখন একটা ইলেকশন হচ্ছে, যখন এই ইলেকশনের একটা এই পুরো ব্যাপারটার একটা আচরণ বিধি আছে, একটা আইন কানুনের মধ্যে চলে, 400 গজের একটি সীমানার একটি বিধিবিধানও রয়েছে। সেই বিধিবিধানের মধ্যে আপনার সবগুলো দল তারা ভোট পাহারা দিতে চাচ্ছেন। তার মানেটা কি? তাদের সবার সঙ্গে আমার কথা হয়েছে। আমি আজ সারা দিন পুরো 11টি আসন চষে বেরিয়েছি, সবার সঙ্গে আমার কথা হয়েছে। তারা কোনোভাবেই আস্থা রাখতে পারছেন না। কেন তারা আস্থা রাখতে পারছেন না? আজকের যে আইন শৃঙ্খলার আয়োজন, সেই আইন শৃঙ্খলার আয়োজন এর আগের কয়টা নির্বাচনে আপনি দেখেছেন? আমি প্রশ্ন করেছিলাম, বলেছে যে না, তা আমরা এর আগে অমনটা দেখিনি। কিন্তু তারপরও তাদের ওই যে উত্তর একটাই, সেটি হচ্ছে যে এর আগের 3টি ইলেকশন, সেই ইলেকশনকে তারা কি ইলেকশন কিভাবে বলবেন? এই নির্বাচনে এমন অনেকে ভোট দিবেন যারা এর আগের 3টি নির্বাচনে ভোটই দেননি। তারা বয়োজ্যেষ্ঠ, তারা তরুণ প্রজন্ম, তারা মিডল এজে আছেন, 35-36 বছর বয়সী যেই ভোটাররা, সেই ভোটাররা তারা আসলে অপেক্ষা করছেন, তারা অবজার্ভ করছেন, তারা পুরো সিচুয়েশনটা দেখছেন। তারা কিন্তু জানেন যে তারা কাকে ভোট দেবেন, তারা কিন্তু সিলেক্ট করে রেখেছেন। কিন্তু তিনি যে তার ভোটটা দিয়ে নিরাপদে ফিরতে পারবেন, এটা নিয়ে তাদের একটা শঙ্কা। এই শঙ্কা তাহলে কিভাবে কাটানো যাবে? আমরা যেমন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনী, তাদের সবার যে অ্যারেঞ্জমেন্ট, তাদের যে প্রিপারেশন, সেগুলো দেখছিলাম। সেই প্রিপারেশন দেখে
দেখে যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে অন্য অনেক নির্বাচনের চাইতে এর আগের 3টি নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সবগুলো নির্বাচনে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার চাইতে এবার কিন্তু আইন শৃঙ্খলা প্রস্তুতি অনেক বেশি। কিন্তু তারপরও কেন ভোটাররা, প্রার্থীর সমর্থকরা, প্রার্থীরা, নেতাকর্মীরা তারা কেন আস্থা রাখতে পারছেন না? এটা একটা বড় প্রশ্ন। বড় প্রশ্নের জায়গাটা হচ্ছে সব প্রার্থী বলছেন তারা তাদের ভোট পাহারা দিবেন। তারা কোথায় পাহারা দিবেন? তারা ভোট কেন্দ্রের ভিতরে যে পাহারা দিবেন সেটা তো অ্যালাউড না, তারা বাইরে থাকবেন। তারা যখন 2-3 জন প্রার্থীর অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যারা সমর্থকরা থাকবেন তারা যখন ভোট কেন্দ্রের বাইরে এরকম একটা অবস্থান নেবেন, 400 গজের বাইরেই যদি আমি ধরে নিই, সেক্ষেত্রেই যদি তারা অবস্থান নেন, তাহলে একজন সাধারণ ভোটার তিনি কিভাবে নিরাপত্তার সঙ্গে তিনি আসতে পারবেন? একজন ভোটারের নিরাপত্তা কিন্তু শুধুমাত্র তিনি কোনো তার গায়ে আঘাত লাগবে, তার মাথায় আঘাত লাগবে, এটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে যে তার থিঙ্কিং এ কোনো আঘাত লাগছে কিনা। যেটা হচ্ছে আমরা এর আগেও দেখেছি যে ভোট দিয়ে একজন বেরিয়েছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কাকে ভোট দিচ্ছেন। এখন উনি যদি তার মনোভূত উত্তর না দেন তাহলে তার উপর এক ধরনের মব সৃষ্টি হচ্ছে। এবং 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি, এটি কিন্তু একটা বড় কনসার্ন এবং এই কনসার্নের কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো সমাধান হয়নি। সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত কিন্তু অপেক্ষায় আছেন। এবার আসি, আমি যদি হেভিওয়েট প্রার্থীদের কথা বলি, হেভিওয়েট প্রার্থী কারা? যারা হচ্ছে কোনো না কোনোভাবে দল দ্বারা নমিনেটেড। ভোটের রাজনীতিতে যেটি হয়, লোকাল রাজনীতিতে আপনার সেন্ট্রাল রাজনীতি এবং হচ্ছে ভোটের রাজনীতি ফার ডিফারেন্স। এখানে ডিফারেন্সটা কি হয়, যেমন হচ্ছে যে একজন প্রার্থী তিনি কোন উপজেলার সন্তান সেটাও যেমন এখানে কাউন্ট করা হয় এবং তিনি কোন দলের নমিনেটেড সেটাও সেভাবেই কিন্তু কাউন্ট করা হয়। সো সেই জায়গায় আমি কথা বলছি কিন্তু ফ্লোটিং ভোটার এবং সাধারণ ভোটারদের জায়গা থেকে। যদি সাধারণ ভোটাররা, তারা কিন্তু একটা অপেক্ষায় আছেন যে তারা কি আদৌ নিরাপত্তার সঙ্গে এবং নির্বিঘ্নে তারা ভোটটা দিতে পারবেন কিনা, এটা নিয়ে তাদের একটা শঙ্কা। আইন শৃঙ্খলা প্রস্তুতি যাই হচ্ছে না কেন, তারা কিন্তু এটাতে আশ্বস্ত হতে পারছেন না, কিন্তু তারা ওটার উপর বিলিভ করতে চাচ্ছেন, তারা ওটার উপর ফেথ রাখতে চাচ্ছেন। এবং এই ফেথটা কিভাবে আসলে নিশ্চিত হবে? সেটা নিশ্চিত হবে এই কারণেই, সেটা তখনই হবে যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা তাদের সমর্থকদের, তারা তাদেরকে যাদেরকে ভোট পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন, তারা যখন নিজেদেরকে সংযত রাখতে পারবেন। এবং যখন তারা সংযত রাখতে পারবেন তখনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গ্রহণযোগ্য কাজের যে জায়গা, সেই জায়গাটি তৈরি হয়। আর যদি তারা সেটি তৈরি করতে না পারেন, সেই ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন বিভিন্ন মহল থেকে যখন প্রশ্ন করা হবে, তখন তারাই বা কি করবেন। এই যে একটা বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে এখন যেটি বিষয় সেটি হচ্ছে, এখন একটি ভোটের মাঠে যেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা তাদের সমর্থকদের বলছেন তারা যেন ভোট পাহারা দেন। এখন তারা ভোট পাহারা দেবেন, সারা দেশের 9.5 লাখের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও ভোট পাহারা দেবেন। তাহলে অ্যাকচুয়ালি ভোটটা পাহারা কিভাবে হবে? আপনি নিজেও জানেন যে যখন 2 দলের সমর্থকরা তারা যখন বাইরে অবস্থান করবেন এবং ভোটারদের মুভমেন্টের যখন তারা এক ধরনের কনফিউশনে পড়বেন, সেই জায়গাটা আসলে কিভাবে মিট আপ করা যাবে? এই যখন বিষয়গুলো এখন একটা প্রশ্নের জায়গায় এসছে, সেই জায়গায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটু ডিফারেন্ট ভাবে ভাবতে হবে বলে এটা আমরা ভোটের মাঠ থেকে যেটা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কম সেটা বলার কোনো সুযোগই নেই। অন্য যে কোনো নির্বাচনের চাইতে এই নির্বাচনে এই প্রস্তুতি কিন্তু অনেক বেশি। এবং আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে কুমিল্লার যে 11টি আসন, আমি আজ সারা দিন যে আসনগুলো ঘুরে বেড়ালাম, সেই আসনগুলো থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে এখানে কিন্তু ভোটারদের একটা ইকুয়েশন আছে। ভোটাররা কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছেন তারা কি করবেন। এবং ভোটের মাঠে যেটি হয় সেটি হচ্ছে পান থেকে চুন খসলে অথবা একটি শব্দ ব্যবহারের কারণে, একটি এক্সপ্রেশনের কারণে কিন্তু ভোট ব্যাংকে এক ধরনের বড় ধরনের প্রভাব পড়ে। সেই প্রভাব যে পড়বে, সেই প্রভাবগুলো যাতে প্রভাবক হয়ে ভোটের মাঠে কোনো ধরনের সংঘাত তৈরি করতে না পারে, সেই যে বিষয়টি নিশ্চিত করবেন সেটি কিন্তু দলের যে নেতারা আছেন, দলের যে নীতি নির্ধারকরা আছেন, এটি কিন্তু তাদের দায়িত্ব। তারা বলে রেখেছেন তাদের ভোট পাহারা দিতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে কি আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখতে পারছেন না? যদি আপনি আস্থা রাখতে নাই পারেন, সেক্ষেত্রে যখন 3-4 প্রার্থীর সমর্থকরা তারা যখন ভোট কেন্দ্রে তারা পাহারা দেওয়া শুরু করবে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানটা কি হবে? তারা কোনো কারণে যদি
স্ট্রং কোনো একটা অ্যাকশনে যান, সেই ক্ষেত্রে আপনারা সবাই মিলে তাদের ব্যাপারে একটা প্রশ্ন করবেন। সেই ক্ষেত্রে তারা তাদের যে জব ম্যান্ডেট, তাদের যে ওয়ার্কফ্লো আছে, সেই ওয়ার্কফ্লো থেকে তারা কিভাবে এইভাবে হবেন, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত ভোটের মাঠে বিরাজ করছে। প্রচারণার মাঠে ধরেন আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, তারা বিভিন্ন রকমের প্রচারণা করেছেন। এটি কিন্তু বড় কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর নয় এই জন্য কারণ হচ্ছে ভোটাররা ওই জায়গা থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কাকে ভোট দেবেন, অথবা ভবিষ্যতে কে কার জন্য কাজ করবেন, সেই জায়গাটি কিন্তু তারা নির্ধারণ করছেন, তারা সিলেক্ট করছেন। কিন্তু তিনি তখনই সেই তার সিদ্ধান্তটাকে এক্সিকিউট করতে পারবেন যখন আসলে তিনি তার ভোটটা দিয়ে বের হতে পারবেন। এখন ধরেন বিভিন্ন দলগুলো থেকে যে ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ অথবা এক ধরনের ইনটিউশন, এই যে কথাগুলো বলা হচ্ছে, শঙ্কার কথা বলা হচ্ছে, এই সব কিছু শঙ্কা কিন্তু কাটিয়ে যাবে তখন যখন একজন ভোটার নিজে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন যে হ্যাঁ, আমি যাকে ভোট দেব আমি ঠিক তাকেই ভোট দেব এবং আমি খুব সুন্দরভাবে নিরাপদভাবে আমি ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবো। এই যে নিশ্চয়তাটা, এই নিশ্চয়তাটা কে তাহলে বিধান করবে? এখন আপনি বলতেই পারেন, যেমন আমি আগের যে সংবাদগুলো শুনছিলাম সেই সংবাদগুলো তো আমি দেখছিলাম যে সব জায়গা থেকে প্রত্যেকটা অথরিটি, অংশীজনরা তারা কিন্তু নিশ্চিত করছেন যে আপনি ভয় পাবেন না, আপনি ভোট দেবেন, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু আসলে কতটা ঠিকঠাক থাকবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন যখন হচ্ছে সবাই যখন পাহারাদারের ভূমিকায়, তখন অ্যাকচুয়ালি পাহারাটা কে দেবেন? যেমন আমি যদি কুমিল্লা 11টি আসনের কথা বলি, এই 11টি আসনে আপনার ৩,৯89 জন পুলিশ, আর্মির আছে 55 প্লাটুন, বিজিবির আছে 39 প্লাটুন, র্যাবের আছে 24টি মোবাইল টিম এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র 1491টি কেন্দ্রের মধ্যে এখানে 934টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, যার মধ্যে 2টি আসন আছে, যেই 2টি আসন, দুঃখিত, 2টি জায়গা আছে, যেই 2টি উপজেলায় সবগুলো কেন্দ্রই হচ্ছে ঝুঁকিপূর্ণ। তো এই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে আপনি কিভাবে আসলে হ্যান্ডেল করবেন? এই জায়গাগুলোতে এখনো আমি মনে করছি নির্বাচন কমিশন অথবা প্রশাসনের সময় আছে, তারা এই জায়গাগুলো ভাববেন। এবং তার চেয়ে বড় দায়িত্ব কিন্তু প্রত্যেকটি যে আসন আছে সেই আসনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন তারাই পারবেন তাদের যে কর্মী সমর্থক তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে, তাদেরকে সংযত রাখতে, এবং তারা যাতে কোনো ধরনের গোলাযোগ তৈরি না করেন সেই বিষয়টি তারা যাতে নিশ্চিত করেন। এই নির্বাচনটিকে যেন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক যে নির্বাচনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা যারা মিট আপ করতে পারবেন কিনা এটি দেখার অপেক্ষায় কিন্তু বাংলাদেশ। একদম সাফা, এবং আপনি বেশ স্পষ্টভাবে এই বাস্তবতা তুলে ধরলেন। অনেক ধন্যবাদ আপনাকে সাফা। বগুড়ার রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, নির্বাচনকে ঘিরে জোরদার করা হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা। সেই হিসেবে মোহাম্মদপুরে চলছে সেনাবাহিনীর টহল। আমরা একটু সরাসরি যোগ দিয়ে টহলটা দেখতে চাই। রেদওয়ান আহমেদ রয়েছেন সেখানে। রেদওয়ান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু দেখতে চাই রাজধানী জুড়ে আসলে কেমন চলছে নিরাপত্তা বাহিনীর টহল এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কি চোখে পড়েছে? মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, সেই পরিবেশ যেন বিরাজমান থাকে সেজন্যই কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে যৌথ বাহিনীর পক্ষ থেকে। তারই একটি অংশ হিসাবে রাজধানীর মোহাম্মদপুরে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর টহল কার্যক্রম চলছে। মূলত রাত 12:30 থেকে এই টহল কার্যক্রম জোরদার করা হয়। যেমনটা জানেন যে বেশ কয়েকটি যানবাহন কিন্তু এর মধ্যে যানবাহনের চলাচল সীমিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত গাড়ি সহ দূরপাল্লার বাসগুলো সবগুলোই কিন্তু আসলে নিরাপত্তার আওতায় আনা হয়েছে, নিরাপত্তার চাদরে একরকম ঢেকে ফেলা হয়েছে। আমরা দেখেছি উত্তরা এবং রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু সেনাবাহিনীর র্যাব সহ বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান চলেছে, এবং এখন পর্যন্ত সেই ধারাবাহিকতায় নিরাপত্তা জোরদারের স্বার্থে কিন্তু অভিযানগুলো চলমান রয়েছে। এবং প্রত্যেকটি অভিযানেই সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সেই নিরাপত্তাটি নির্বিঘ্ন করা যায়, জনসাধারণ যেন নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছে যেতে পারেন। কিছুক্ষণ আগেও দেখছিলাম যে মোহাম্মদপুরের বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে কিন্তু দূরপাল্লার গাড়িগুলো এখনো ছেড়ে যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে যারা আসলে গ্রামে যাবেন ভোট দেওয়ার উদ্দেশ্যে তাদের জন্য যে গাড়িগুলো, সেই বিশেষ গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে ছেড়ে যাচ্ছে, এবং সবার যাত্রা যেন নির্বিঘ্ন করা যায় সেজন্যই কিন্তু মূলত এই টহল কার্যক্রম জোরদার করা। এবং আজকে রাত 12টার পর থেকে কিন্তু মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি চলাচলও কিছুটা সীমিত করা হয়েছে। সেই সাথে জরুরি পরিবহন ছাড়া কিন্তু কাউকে আসলে চলাচল না করার জন্য অনুরোধ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মোহাম্মদপুর সহ বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে, এবং তাদের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেই দিকটি লক্ষ্য রাখাই আইন শৃঙ্খলা বাহিনীর মূল তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে নিরাপত্তা বাহিনী বিভিন্ন গাড়ি যে তল্লাশি করছে সেটিও আমরা দেখছিলাম। অনেক ধন্যবাদ রেদওয়ান আপনাকে। সংসদ নির্বাচনকে সামনে
রেখে ইসি ও বেসামরিক প্রশাসনের নির্দেশনা অনুযায়ী একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, জানিয়েছে উত্তরা আর্মি ক্যাম্প। বিকেলে উত্তরার যৌথ পেট্রোলিং কার্যক্রম বিষয়ে মিডিয়া ব্রিফে এমনটি বলেন কমান্ডার মেজর ইফতেখার হাসান। জানান, যৌথ পেট্রোলিংয়ের মাধ্যমে জনগণকে নির্বাচন সম্পর্কে অভয় প্রদান করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনী ভোট কেন্দ্র ও এর আশপাশে পরিস্থিতি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিতকরণ, কুইক রিয়াকশন টিম প্রস্তুত রাখা, মোবাইল পেট্রোলিং চেকপোস্ট স্থাপন এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বেসামরিক বাহিনীকে সহায়তা প্রদান করবে। তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময়ই নিরপেক্ষ অবস্থান বজায় রেখে শুধুমাত্র আইন, সংবিধান ও রাষ্ট্রীয় নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি নির্বাচন পরিবেশ তৈরি করা, যেটি হবে নিরাপদ, নাগরিক বান্ধব এবং অংশগ্রহণমূলক। রাজশাহীতে ভোটার স্লিপ দেওয়ার সময় মসজিদে এক জামায়াত কর্মীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নগরীর দড়িখোরবোনা জামে মসজিদে বিএনপির কর্মীরা রেজাউল ইসলাম মাসুম নামে ওই জামায়াত কর্মীকে অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ করা হয়। রেজাউলের দাবি, এশার নামাজ শেষে মসজিদের ভেতর পরিচিত এক মুসল্লিকে ভোটার স্লিপ দিচ্ছিলেন তিনি। এই সময় মসজিদের সামনে অবস্থান নিয়ে তাকে উদ্দেশ্য করে গালাগালি ও হুমকি দেওয়া হয়। পরে ভোটার স্লিপগুলো ছিঁড়ে ফেলেন অভিযুক্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদস্যরা। এদিকে নীলফামারীর 4 আসনের জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম। তিনি জানান, সোমবার মধ্যরাতে নির্বাচনী কার্যালয়ে টাকা বিতরণের অভিযোগ এনে এই ভাঙচুর চালানো হয়। সিসিটিভি ফুটেজ প্রদর্শন করে সিদ্দিকুল আলম অভিযোগ করেন, মিথ্যা দাবি তুলে জামায়াত প্রার্থী আব্দুল মুনতাকিমের ছোট ভাই দুলাল ও সমর্থক জাকিরের নেতৃত্বে প্রায় 300 লোক তার নির্বাচনী অফিসে হামলা চালায়। এতে আহত হয় 10 জন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই এই হামলার ঘটনা হয় বলে অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নেত্রকোনা সদরের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার চেষ্টা করা হয় আরও 3টি কেন্দ্রে। সোমবার রাত 1টা নাগাদ কয়েকজন দুর্বৃত্ত পৌর শহরের পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ছেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে পুড়ে যায় কেন্দ্রের কয়েকটি বেঞ্চ। পরে লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামুন মহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দড়ি জাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। মঙ্গলবার সকালে কেন্দ্রগুলো পরিদর্শন করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। ভোটার কম আসবে এরকম হয়তো মনে করি একটা সামান্য কিছু পড়ছে এই আর একটু পেট্রোলের মতো কিছু পড়ে আছে। যে দরজাগুলো বন্ধ ছিল, বাট তারা একটা প্যানিক সৃষ্টি করার মতো, ওর জন্য আসলে সবগুলাতে আসলে চটের বস্তা কেরোসিন দিয়ে এরকম আসলে করছে। ভোটের সময় মব সৃষ্টির চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, নির্বাচন কমিশনের সাথে আলোচনা সাপেক্ষে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হবে। আর এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হওয়া এক সংবাদ সম্মেলনে এই কথা বলে তিনি। আইজিপি জানান, সকল প্রস্তুতি সম্পন্ন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স থাকবে। বাহারুল আলম আরও জানান, সারা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 8770টি, 90% ভোট কেন্দ্রেই লাগানো হয়েছে সিসিটিভি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় বডি ক্যামেরা ব্যবহৃত হবে। গেল ভোটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। আইজিপি বলেন, পুলিশ বর্তমানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন পুলিশ মহাপরিদর্শক। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ে করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। খালি দেখেন, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা 3000ই হোক আর 6000ই হোক। ভোটারদের অনিরাপদ ও হুমকিতে রেখে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন পটুয়াখালী 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল হক নূর। এ সময় প্রার্থী হিসেবে তিনি নিজেও নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি করেন গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা। এর আগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।
এই দুর্বৃত্তদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আইনের আওতায় না আনা হয়, তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় এবং জনগণ একটা নিরাপত্তাহীনতা আছে, ভোটাররা একটা আশঙ্কার মধ্যে আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব উপদেষ্টার স্বামী স্ত্রী এবং উপদেষ্টার সমমর্যাদার ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গেল অর্থবছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। এদিকে অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে সচিবালয় ছিল বিদায়ের আবহ। দায়িত্ব শেষ করে দপ্তর গুছিয়ে নেন উপদেষ্টারা। অনেকেই সংবাদ সম্মেলনে তুলে ধরেন 1.5 বছর দায়িত্ব পালনের সাফল্য আর ব্যর্থতা। মাত্র একদিন বাদই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এ উপলক্ষে বুধবার 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসাবে অন্তর্বর্তী সরকারের শেষ দিন আজ। উপদেষ্টাদেরও ছিল শেষ কর্মদিবস। অবশ্য শেষ কর্মদিবসে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। প্রবেশ পথগুলোতে ছিল না গাড়ির জট, নেই দর্শনার্থীদের ভিড়। দিনভর সংবাদ সম্মেলনে উপদেষ্টারা তুলে ধরেছেন 1.5 বছরের দায়িত্ব পালনের সাফল্য ব্যর্থতা। ভূমি মন্ত্রণালয়ের বর্তমানে মেইন ফোকাস হচ্ছে ডিজিটালাইজেশন। এটাকে আমরা আরো ব্যাপক ভিত্তিক করার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পগুলি চলমান আছে। যতগুলো সংস্কার আমি উদ্যোগ নিয়েছি তার 30 থেকে 40 ভাগ করতে পেরেছি। বাকিগুলো এই যে সেক্রেটারিয়েটটা দেখছো, এই সেক্রেটারিয়েটের যে করিডোরগুলো দেখছো, এই করিডোরের অন্ধকারের ভিতরে টেবিল থেকে টেবিলে, দপ্তর থেকে দপ্তরে হারিয়ে বসে আছে। নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিত করা, মৎস্য সম্পদ রক্ষা, সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং মাছ চাষিদের সুরক্ষায় এ খাতে আইনবিধি অধ্যাদেশ প্রণয়নের কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। 15 মাস বা 16 মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান, নিশ্চয় হবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো ঠিক করতে পারলেও ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানগুলোর পুরোপুরি সংস্কার করতে না পারা, পাচার হওয়া অর্থ ফেরাতে না পারাকে ব্যর্থতাই মনে করেছেন অর্থ উপদেষ্টা। আমরা তো ভুল একটা করেছি, এটাকে যদি তারা কনসলিডেট করে তাতে সুবিধা হয়, তাদের নিয়ে যাও। ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেন্ট দ্য হুইল অ্যাগেন। বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌখাতে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এই পোর্টকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আরো অগ্রগতি করতে হয়, তাহলে এই পোর্টের ব্যবস্থাপনা এবং অন্যান্য আনুষঙ্গিক যা কিছু আছে আর ইন্টারন্যাশনালাইজ হতে হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব উপদেষ্টার স্বামী স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদা ব্যক্তিদের সম্পদের বিবরণী প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 1.5 বছরে দুর্বৃত্তদের বিরুদ্ধে সামগ্রিকভাবে কাজ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এখানে দুর্নীতিমূলক কর্মকাণ্ড হয়নি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয় ব্রিফিংয়ে পণ্য মূল্য নিয়ে সন্তুষ্টির কথাও বলেন উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে লাভবান হয়েছে বাংলাদেশ। ইচ্ছে হলে পাল্টা চুক্তি বাতিল করতে পারবে পরবর্তী সরকার। শেষে নিজের কর্মকাণ্ডে ভুল ত্রুটির জন্য ক্ষমাও চান বাণিজ্য উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে অবগত করতে মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সামগ্রিক বিবেচনায় আমাদের ব্যর্থতা নাই এটা আমি বলবো না। ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন উপদেষ্টা। জানান, মূল্যস্ফীতি কিছুটা সহনীয়, তবে তেলের দাম এখনো নাগালের বাইরে। বলেন, আলু এবং ডিমের দাম আর কমা উচিত নয়। ডিমের দাম বলেন, চিনির দাম বলেন, আলুর দাম বলেন, চালের দাম বলেন, ডালের দাম বলেন, সামগ্রিকভাবে তো আমার কাছে মনে হচ্ছে ভালোই আছে। আলুর দাম কমুক এটা আমি চাই না, ডিমের দাম আরো কমুক এটা আমি চাই না, এটা আমার লক্ষ্য না। কারণ আমাকে তো সামগ্রিক অর্থনীতির বিবেচনায় আমার চাষিকে বাঁচাতে হবে। নিজের কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং সৎ উদ্দেশ্য ছিল বলে দাবি করেন শেখ বশিরউদ্দিন। বলেন, গেল সরকারের সময় সবকিছুর নিয়ন্ত্রণ করেছে চিহ্নিত কয়েকজন ব্যবসায়ী। দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার সামগ্রিকভাবে কাজ করেছে। আমাদের মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়গুলোতে আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করেছি, আমি আশা করি যে এখানে দুর্নীতিমূলক কর্মকাণ্ড হয়নি। বাংলাদেশের চিহ্নিত কিছু ব্যবসায়ীর হাতে এই সমস্ত ব্যবসা নির্দিষ্ট ছিল। এখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই ধরনের কোনো নির্দেশনা আমরা পাই না। বৈষম্যহীন
ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছি, তার ফলে প্রচুর ট্রেড ইনক্লুশন হয়েছে। উপদেষ্টা মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা চুক্তি করায় লাভবান হবে বাংলাদেশ। 20% থেকে কমে শুল্ক হার এখন 19%। দাবি করা হয় যুক্তরাষ্ট্র থেকে তুলা এনে রপ্তানি করলে শূন্য পাল্টা শুল্ক সুবিধা বিশ্বের আর কোনো দেশ পায়নি। 85 বা 86% এক্সপোর্টের উপরে আমাদের শুল্ক শূন্য, এবং 14 থেকে 15% রপ্তানির উপরে শুল্ক হবে 19%। ইন সিম্পল টার্মস আমরা বলি, এই ধরনের ট্রেড ডিল পৃথিবীর খুব একটা দেশ কেউ পেয়েছেন কিনা আমার ইনফ্যাক্ট জানা নেই। উপদেষ্টা মনে করেন যুক্তরাষ্ট্র থেকে ঢালাও আমদানির শর্ত অস্বস্তি তৈরি করবে না। এই চুক্তি থেকে যে কোনো সময় সরে আসতে পারবে বাংলাদেশ। নতুন সরকার গঠন হওয়ার পরে সাথে সাথে আমি আমার কর্মজীবনে ফেরত যাব। আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন এবং মাফ করে দিবেন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশন। দীর্ঘ সময় পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া, রাজনৈতিক অঙ্গীকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। সকালে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা বলেন মিশন সদস্যরা। বলেন ইউর 27টি সদস্য রাষ্ট্রসহ অংশীদার দেশগুলোর পেশাদারভাবে প্রশিক্ষিত পর্যবেক্ষকরা এই মিশনে এসেছেন। সংবাদ সম্মেলনে তারা বলেন মাঠ পর্যায়ে কাজ করা সহকর্মীরা নির্বাচন পর্যবেক্ষণের মূল নীতিগুলো মেনে চলবেন। ঢাকায় অবস্থানরত টিম সার্বক্ষণিক মাঠ পর্যায়ের পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখবে। পাশাপাশি মূল বিশেষজ্ঞ দল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় করবে। এ সময় তারা বলেন নির্বাচন শেষ হওয়ার পর আরও একটি বিস্তৃত চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে, যেখানে বিভিন্ন বিষয়ে সুপারিশও অন্তর্ভুক্ত থাকবে। দুর্নীতি থেকে বেরিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বচ্ছ প্রক্রিয়া প্রতিষ্ঠা করা হয়েছে। বাতিল করা হয়েছে এই খাতের কালা কানুন। তবে মেয়াদের অনিশ্চয়তায় ইচ্ছা থাকার পরও অনেক কিছু করা সম্ভব হয়নি। এক সংবাদ সম্মেলনে এসব কথাই বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জ্বালানি খাতের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি, আর বলেন সময় পেলে এই খাতের অনেক সমস্যার সমাধান করা যেত। পরবর্তী সরকারের জন্য জ্বালানি খাতের অগ্রগতি ধরে রাখতে মাস্টার প্ল্যান রেখে যাওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মার্চ মাসে 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলেও জানান তিনি। এ সময় সড়ক, সেতু এবং রেল পথের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন উপদেষ্টা ফাউজুল। অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং আন্দোলন মোকাবেলায় সরকারকে অনেক সময় ব্যয় করতে হয়েছে বলেও জানান তিনি। বেশিরভাগ সময় আমরা কাটাইছি টু কন্টেইন, মানে এটাকে ধরে রাখার জন্য, যেটা পড়ে যাতে না যায়। ওই যেটা বলে গৃহযুদ্ধটা যাতে না বাঁধে, কিংবা ওই যে অর্থনীতি যাতে ধসটা যাতে, যেটা সবাই বলতেছিল এই ধসটা যাতে না হয়। সরকারের বিরুদ্ধে 170টা আন্দোলন হয়েছে। এগুলোর মধ্যে সবগুলো কিন্তু জেনুইন ছিল না। অনেকগুলো ছিল যে সরকারকে বিব্রত করার জন্য। দর্শক, এ ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।